আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ওই যে চার্জ যে ফর্ম হয় এটা মানে কোন অ্যাটম থেকে ফর্ম হয়? যে কোনো অ্যাটম থেকে তুমি ইলেকট্রন নিয়ে নিলে বা ইলেকট্রন দিলে পরে তখন তার প্রোটন আর ইলেকট্রন নাম্বারের মধ্যে ইমব্যালেন্স ক্রিয়েট হইলেই চার্জ ক্রিয়েট হয়। ওই মানে যে কোনো অ্যাটম থেকে চার্জ ফর্ম করলে ইলেকট্রিসিটি মানে মানে কারেন্ট হিসেবে কাজ করবে, মানে বুঝছোই তো, চার্জ ফ্লো করবে এরকম। হ্যাঁ হ্যাঁ, ওই তো যে চার্জ যদি থাকে কারো, তো তখন যদি আমরা ওরকম ভোল্টেজ অ্যাপ্লাই করি, তো তখন কি করবে, ওই চার্জ পার্টিকেল গুলা ফ্লো করবে। তখন যে পজিটিভ টার্মিনালের কাছে নেগেটিভ পার্টিকেল গুলি অ্যাট্রাক্টেড হবে, নেগেটিভ টার্মিনালের কাছে পজিটিভ পার্টিকেল গুলি অ্যাট্রাক্টেড হবে, এরকম। আচ্ছা, তো ওই যে যে ওয়্যার দিয়ে ওরা কন্ডাক্ট করে ইলেকট্রিসিটি, তো ওখানে মানে রিয়েক্ট করে না চার্জ গুলো? ওয়্যার দিয়ে যে যায়, ওয়্যার দিয়ে যাওয়ার জন্যই তো ওয়্যারকে একটা কন্ডাক্টর হইতে হয়। এর জন্য ওয়্যার কি দিয়ে বানানো হয়, মেটাল দিয়ে বানানো হয়। তাহলে যেন মেটালের ওইরকম অনেক অনেক ফ্রি ইলেকট্রন আছে না, তাহলে ওই ফ্রি ইলেকট্রন গুলোই তো মুভ করতে পারে। যে আমরা যখন নাকি ওরকম ভোল্টেজের কানেকশনটা দেই, ওটা কিসে দেই, ওয়্যারের মধ্যে দেই, তাই না? যে ওয়্যারের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারবে। বা আমরা চার্জড পার্টিকেলের ফ্লো এর কথা যে বলি, কেন ফ্লো করতে পারে মেটালের ভিতর দিয়ে, বিকজ মেটাল হলো ইলেকট্রিসিটির ভালো কন্ডাক্টর। তুমি যদি একটা প্লাস্টিকের অবজেক্ট নিলা, দেন তার দুই এন্ডে ব্যাটারি কানেক্ট করে দিলা, পজিটিভ নেগেটিভ, তাহলে কি তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে? না, কেন? বিকজ ওখানের মধ্যে চার্জ পার্টিকেল গুলো ফ্রিলি ইনসুলেটর মুভ এটার জন্য। করার জন্য। ইয়েস, ইনসুলেটর মানে হলো সে ভালো কন্ডাক্টর না। ইনসুলেটরকে দিয়েও আর একটু কয়দিন পরে শিখবা, ইনসুলেটরকে দিয়েও আসলে কি করা যায়, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করানো যায়। জাস্ট লাগে কি, অনেক অনেক হাই ভোল্টেজ লাগে। ঠিক আছে? এমন কোন ম্যাটেরিয়ালই নাই যার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করানো ইম্পসিবল। সবার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করানো যায়। জাস্ট হোয়াট ইউ নিড টু ডু, তোমার ভোল্টেজটাকে বাড়ায় দিতে হবে। যদি রেজিস্ট্যান্স বেশি থাকে, যে যে নাকি ইনসুলেটর মানে কি, তার কোনো ফ্রি ইলেকট্রন নাই, তো তাহলে ফ্রি ইলেকট্রন ক্রিয়েট করার জন্য কি করতে হয়, ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয় অনেক বেশি। ওগুলা জিনিস আস্তে আস্তে যত বড় হবা দেখবা কিভাবে কি হয়। ওগুলো আমাদের বড় হইলে পরে কনসেপ্টে যে এ লেভেলসে উঠলে এএস এর ইউনিট 2 এর মধ্যে এরকম পাবা, যারা ইলেকট্রিসিটির ওখানে নিয়ে যায়। এই যে এমন একটা জিনিস পাবা, এটাকে বলে ব্যান্ড থিওরি। ইনসুলেটর, সেমিকন্ডাক্টর আর মেটাল মানে কন্ডাক্টর। তো তাদের মধ্যে এই যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড বলতে কয়টা জিনিস আছে। এই জিনিসগুলা তোমাদের ও লেভেলসেও আমি সামনের লেকচার গুলাতে দেখবা যে একটার মধ্যে ডিসকাস করছি, সেমিকন্ডাক্টর রিলেটেড প্রপার্টি গুলা নিয়ে আমি একটু ডিসকাস করছি, কিন্তু এগুলা তোমাদের ডিটেইলে পাবা এ লেভেলসে। ঠিক আছে? সেমিকন্ডাক্টর টপিকের মধ্যে এই জিনিসগুলা নিয়ে আরো ডিটেইলে পড়বা, তখন আরো ব্যাপারগুলা সেন্স মেক করবে। এই ব্যাপারটা একটু লম্বা একটা প্রসেস, যে তোমার এ লেভেলসেও এরকম অনেকগুলা ব্যাপারই থেকে যাবে। এ লেভেলসে অনেকগুলা আনঅ্যান্সার্ড কোশ্চেনের অ্যান্সার পাইলা, কিন্তু তখন আবার নতুন কোয়েশ্চেন অ্যারাইজ করবে যেগুলো আরো ফার্দার স্টাডিজে জানা যাবে, এমন টাইপের। তো আমাদের একটু পেশেন্স রাখা লাগবে, একটার পর একটা আমাদের কোয়েশ্চেন অ্যারাইজ করবে। বাট যত আমাদের যেটা বলছি যে তোমাদেরকে ফিজিক্স যত তুমি ভালো পারতে চাবা, তোমার ইভেন্চুয়ালি ইউ উইল হ্যাভ টু বি ভেরি সাউন্ড ইন ম্যাথমেটিক্স। তুমি যদি ম্যাথসে ভালো হও, তো তাহলে পরে ফিজিক্স তোমার কাছে অনেক ইজিলি ওরকম বুঝতে পারবে আর কি, যে অনেকগুলা জিনিসই ম্যাথের প্রফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে। তুমি ম্যাথে যত ভালো হবা তত ভালো ফিজিক্স পারবে, এমন টাইপের। ফিজিক্সে ইয়েস, ম্যাথসের থেকেও ফিজিক্সটা আরো বেশি ইম্পর্টেন্ট। কেন? বিকজ তুমি ম্যাথসের মধ্যে তোমাকে বেসিক্যালি কি করা হয়, ম্যাথের মধ্যে তোমাকে বেসিক্যালি বলা হয় যে তুমি এটা করো, ফ্যাক্টরাইজ দ্য ইকুয়েশন। ঠিক আছে? এরপরে ডিটারমাইন দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এমন এমন যে বলে, এইগুলা তো তোমাকে ডিরেক্ট কি দিয়ে দিতেছে, কমান্ড দিয়ে দিতেছে, এইটা করো ওইটা করো। তোমার ফিজিক্সে কি করতে হবে, এই যে যা তোমাকে করতে আসসালামু বলতেছে। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, সো তাহলে যে কথা বলতেছিলাম কি জিনিস, যে ম্যাথসে তো তোমাকে গাইড করে দিচ্ছে যে তুমি এইটা বের করো, ওইটা বের করো, এই কাজ করো, ওই কাজ করো, যে ফ্যাক্টরাইজ করো, ডিফারেন্সিয়েট করো বা ক্যালকুলেট করো, ঠিক আছে, এমন টাইপের ব্যাপার। কিন্তু তোমার ফিজিক্সের জন্য ম্যাথটা কেমন ভাবে লাগে, এইটা একদম আসল অ্যাপ্লিকেশন অফ ম্যাথস। যে তুমি এই যে অপারেশনটা শিখছো, যে তুমি কি করতে পারো, ইউ ক্যান ফ্যাক্টরাইজ অ্যান ইকুয়েশন, তুমি কি করতে পারো, ইউ ক্যান ডিটারমাইন দ্য রুটস অফ অ্যান ইকুয়েশন। সো তাহলে এটার মানেটা কি, তুমি ওই ইউজ গুলা, যে ফিজিক্সে আমরা কি করি, রিয়েল লাইফ প্রবলেম গুলি সলভ করি, ঠিক আছে। সো রিয়েল লাইফ প্রবলেম সলভিং এর জন্য যখন আমাদের কোন একটা কিছু সলভ করতে যাব, তো তখন তোমার কি করতে পারতে হবে, তোমার ওই ডিসিশনটা মেক করতে পারতে হবে যে ইন অর্ডার টু সলভ দিস প্রবলেম আমার এটা ক্যালকুলেট করতে হবে। সো তুমি নিজে নিজেকে কমান্ড দিয়ে ম্যাথটা করাবা, তোমাকে কেউ কমান্ড দিবে না যে তুমি এটা করো। যে তোমাকে কি করলো, কয়েকটা ইনফরমেশন দিলো, ঠিক আছে, তো এখন বললো যে এই সার্কিটের মধ্যে তোমার বিহেভিয়ার কেমন হবে, ঠিক আছে, এটা বের করো। বা তুমি এই যে ফিউজের ক্যালকুলেশন, আজকের আমাদের লেকচারের সাথে আমরা রিলেট করে যদি বলি, যে ফিউজের ক্যালকুলেশন আমরা যেটা দেখছি, যে ফিউজের রেটিং, ফিউজ রেটিং এর ক্যালকুলেশন কি করি আমরা, যে তোমাকে বলা হয়েছে কি, which fuse will be used for the TV, ঠিক আছে, যে টিভির জন্য তুমি কোন ফিউজ ইউজ করবা, এইটা তোমার প্রবলেম। যে তুমি একজন ইলেকট্রিশিয়ান, তুমি কি করবা, তুমি একটা বাসায় গেছো, দেন বাসার ওই মানুষজন বলতেছে যে এই টিভিটা ঠিকমতো কাজ করতেছে না, দেন তুমি যা দেখলা কি, যে টিভির ফিউজটা ব্লো হয়ে গেছে, নাও ইউ উইল হ্যাভ টু রিপ্লেস উইথ অ্যানাদার ফিউজ। এখন তোমার কি করা লাগবে, তোমার এটা এখন প্রবলেম, প্রবলেমটা কি, তুমি জানো না এই টিভির জন্য কত রেটিং এর ফিউজ লাগবে। সো এখন তোমার কি করা লাগবে, ফিউজের রেটিংটা বের করতে পারতে হবে। এখন ইউ উইল ডু দা ডিসিশন মেকিং। আচ্ছা, আমার ফিউজের রেটিং বের করা লাগবে, আমি কি জানি, আমি আমার কনসেপ্ট জানি কি, যে ফিউজ আমাদের কি, ফিউজ হলো আমাদের একটা সেফটি ডিভাইস, তাই তো শ্রাবণ, ফিউজ হলো আমাদের একটা সেফটি ডিভাইস। জি স্যার। আমরা কি করি, ফিউজটা কিভাবে কাজ করে, যে নরমাল কারেন্ট যখন নাকি ফ্লো করবে অ্যাপ্লায়েন্সের ভিতর দিয়ে, তখন সে ওই কারেন্টটাকে ইজিলি যাইতে দিবে। কিন্তু যদি নরমাল কারেন্টের বেশি হয়ে যায় কারেন্ট, তো তখন কি হয়ে যাবে, ওইটা তো অ্যাপ্লায়েন্সের জন্য ক্ষতিকর। তো এর জন্য ফিউজটা কি করে, নরমাল কারেন্টের থেকে কারেন্ট যখন নাকি বেড়ে যায়, তখন ফিউজের ভিতরে একটা লো মেল্টিং পয়েন্টের একটা ওয়্যার থাকে, তো ওই ওয়্যারটা কি হয়ে যায়, গরম হয়ে গেলে গলে যাবে, তো গলে গেলে তখন ফিউজটা ব্লো হয়ে যায়। সো এখন তোমার টিভির জন্য ফিউজের রেটিং বের করা লাগবে, তাই তো। সো হোয়াট ইউ নিড টু ডু, যে টিভির কারেন্ট কত লাগে, যে নরমালি চলতে সময়, হ্যাঁ, নরমালি চলতে সময় টিভির কারেন্ট কত লাগে, এইটা তোমার বের করা লাগবে। তো এখন টিভির কারেন্ট জানার জন্য তুমি কি কি করতে পারো, অনেক টাইপের কাজ করা যায়। সবচেয়ে ইজি কাজ হলো এরকম, যে টিভির সাথে এরকম রেটিং লেখা থাকে, যে টিভির এরকম রেটিং লেখা থাকে যে এত পাওয়ার এন্ড এত ভোল্টেজ লাগে, ঠিক আছে। তো তাহলে তুমি টিভির কি জানো, নরমালি কাজ করতে সময় টিভি এত পাওয়ার ইউজ করে, যে এত ইলেকট্রিক্যাল এনার্জি পার সেকেন্ড, পাওয়ার মানে কি এনার্জি পার সেকেন্ড। তো তো তাহলে কি তোমার টিভির গায়ের মধ্যে লেখা আছে যে এক এক টিভির ডিমান্ড এক এক রকম, ঠিক আছে। তো এখন টিভির গায়ের মধ্যে লেখা আছে যে তার পাওয়ার রেটিং হলো এত, মানে কি সে এর এরকম পাওয়ার ইউজ করে ঠিক মতো চলার জন্য। যদি এই পাওয়ার না পায়, এই পাওয়ার থেকে যদি কম পাওয়ার পায়, তো তাহলে কি সে ঠিক মতো অপারেট করবে না, ঠিক আছে। দেন টিভিটাকে কত ভোল্টেজের সাথে কানেক্ট করতে হয়, যে টিভি নরমালি এত ভোল্টেজে কাজ করে, যদি এই ভোল্টেজটা না পায়, সাফিসিয়েন্ট ভোল্টেজ যদি না পায়, তো তখন কি টিভিটা ঠিক মতো অপারেট করবে না। যে অনেক সময় এমন হয় না যে আমাদের ভোল্টেজ কমে যায়, দেন দেখো কি লাইটের ব্রাইটনেস কমে গেছে, ফ্যান অনেক আস্তে আস্তে ঘুরতেছে, এমন টাইপের ব্যাপার। তো ওই ব্যাপারগুলো, যে প্রত্যেকটা জিনিসের একটা কি লাগে, এই ওয়ার্ডটা তোমাদের এই লেকচার ভিডিওতে পাওয়ার কথা, অপটিমাম একটা ভোল্টেজ লাগে, ঠিক আছে। অপটিমাম মানে কি, নরমালি অপারেট করার জন্য বা ঠিকমতো কাজ করার জন্য তার এটা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ভোল্টেজ বা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ যে কোয়ান্টিটি, যে এত পাওয়ার লাগবে বা এত ভোল্টেজ লাগবে, এমন।
তো এখন তুমি কি জানো, ঠিক মতো কাজ করার জন্য টিভির এত পাওয়ার লাগে, ঠিক মতো কাজ করার জন্য টিভির এত ভোল্টেজ লাগে। সো তাহলে তুমি এখন কি করতে পারবা, পাওয়ার এন্ড ভোল্টেজ জানো। সো তখন তোমার মাথায় আসবে, আচ্ছা আমার তো ফিউজের রেটিং বের করার জন্য নরমাল কারেন্ট বের করা লাগবে, তো কারেন্ট বের করার জন্য আমি কোন ফর্মুলা ইউজ করতে পারি। দেন তোমার মাথায় আসলো P = IV। তো এই ফর্মুলা তুমি জানো। এখন তোমার সাবস্টিটিউশনের অপারেশন বা মেকিং সামথিং আ সাবজেক্ট অফ দ্য ইকুয়েশন, এমন কোশ্চেন আসে না যে এইটাকে ইকুয়েশনের সাবজেক্ট বানাও। তো তাহলে এখানে কি করবা, কারেন্টটাকে ইকুয়েশনের সাবজেক্ট বানাইলা। দেন তুমি পাওয়ারের জায়গায় পাওয়ার বসাইছো, ভোল্টেজের জায়গায় ভোল্টেজ, তো কারেন্টের একটা ভ্যালু পাইলা। তো কারেন্টের ভ্যালু পাইছো, দ্যাটস ভেরি গুড। এতটুকু ক্যালকুলেশন তুমি করে ফেলছো। এখন তোমার ডিসিশন মেকিং এর পালা, যে কারেন্টের ভ্যালু কি এত, মানে কি যে নরমালি কাজ করার জন্য টিভির মধ্যে এতটুকু কারেন্ট লাগবে। এখন ফিউজটা আমরা কিভাবে চুজ করি, ইমিডিয়েট বড় ভ্যালুর ফিউজ, তাই না সুভা? যে আমরা লেকচার ভিডিওতে কি বলছি, যে যত কারেন্ট লাগে নরমালি কাজ করার জন্য আমরা কত রেটিং এর ফিউজ ইউজ করব, নরমালি কাজ করার জন্য যে কারেন্ট লাগে তার ইমিডিয়েট বড় রেটিং এর अवेलेबल যে ফিউজটা আছে তাকে ইউজ করব। ঠিক আছে? তো তাহলে আমাদের अवेलेबल নরমালি ফিউজ গুলো হলো এই রেটিং গুলার। অনেক সময় তোমাদেরকে 1 এম্পিয়ার এন্ড 7 এম্পিয়ার, সরি 1 এম্পিয়ার এন্ড 7 এম্পিয়ার এরকম রেটিং এর ফিউজ গুলাও অপশনের মধ্যে দিতে পারে। নরমালি ওইরকম 3, 5 এন্ড 13 থাকে, কিন্তু 1 আর 7 এম্পিয়ার এরও কি দিতে পারে, অপশন দিতে পারে। ওকে, তো তাহলে এখন তোমার মেইনলি ডিসিশন মেকিংটা কিসে, কারেন্টের ভ্যালুর উপরে। নরমালি কাজ করতে কারেন্ট লাগে 2.7 এম্পিয়ার। তো তাহলে এই যে अवेलेबल যে ফিউজ গুলা আছে, এই 2.7 এর ইমিডিয়েট বড় ভ্যালু কার, 2.7 এর রেটিং এর ফিউজ হলো 3 অ্যাম্পিয়ার। তো তাহলে আমরা এই টিভির জন্য 3 অ্যাম্পিয়ারের ফিউজ ইউজ করব। যদি আমাদের কারেন্ট আসতো 4.8 অ্যাম্পিয়ার, তো তাহলে আমরা কি করতাম, 5 অ্যাম্পিয়ারের ফিউজ ইউজ করতাম। যদি আমাদের কারেন্টের ভ্যালু আসতো 3.1 অ্যাম্পিয়ার, তাইলে পরেও কি ইমিডিয়েট বড় রেটিং এর ফিউজ হলো 5 অ্যাম্পিয়ার, সো তাহলে 5 অ্যাম্পিয়ারের ফিউজ ইউজ করতাম। এমন টাইপের আমাদের কাজ, যে ফিউজের প্রথমে বের করা লাগবে কি নরমালি কাজ করার জন্য কত কারেন্ট লাগে। তো ওই কারেন্টটা তো বের করছি, এখন ওই কারেন্টের সাথে কম্পেয়ার করব যে নরমালি কাজ করার জন্য এত কারেন্ট লাগে, তো তাহলে এই কারেন্টের ইমিডিয়েট বড় রেটিং এর যে ফিউজটা अवेलेबल, ওই ফিউজটাকে আমরা চুজ করব। এর থেকে কম রেটিং এর ফিউজ চুজ করলে পরে কি সমস্যা, যে আমাদের 3.1 অ্যাম্পিয়ারের নরমাল রিকোয়ারমেন্ট, তো আমরা তার জন্য 3 অ্যাম্পিয়ারের ফিউজ ইউজ করলে কি প্রবলেম হবে, প্রবলেমটা হবে এমন যে নরমালি তো 3.1 অ্যাম্পিয়ার না পাইলে সে ঠিকমতো কাজই করবে না, তাই না, যে টিভিটা ঠিকমতো চলবেই না। তো তাহলে 3.1 অ্যাম্পিয়ার পর্যন্ত মিনিমাম তার কারেন্টটা ফ্লো করতে হবে। এখন তুমি যদি 3 অ্যাম্পিয়ারের ফিউজ ইউজ করে থাকো, তো তাহলে কি সমস্যা হবে, সমস্যাটা হবে এরকম যে 3 অ্যাম্পিয়ার রিচ করলে বা 3 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যদি চলে যায়, তো তখন কি হবে, ফিউজটা গলে যাবে, যে ফিউজের ভিতরে যে লো মেল্টিং পয়েন্টের যে ওয়্যারটা আছে ওইটা মেল্ট হয়ে যাবে। তো এইটা তো আমরা চাচ্ছি না। সে তো নরমাল কারেন্ট যতটুকু লাগে, যে 3.1 অ্যাম্পিয়ার তার মিনিমাম লাগবেই ঠিক মতো কাজ করার জন্য। এখন সে 3.1 অ্যাম্পিয়ার পাওয়ার আগেই তার কি হয়ে গেল, ফিউজটা মেল্ট হয়ে গেল। তো তাহলে কি আমাদের ফিউজ কোনো কাজের কাজ করলো, সে তো সেফটি ডিভাইসের কোনো কাজই করলো না, উল্টা কাজ বাড়াইলো। যে আমাদের নরমালি যে কারেন্টে ফ্লো করতো বা নরমালি যে কারেন্টে কাজ করতো ওইটায় এখন সে কি করতেছে না, কাজ করতেছে না, বিকজ ফিউজের রেটিংটা আমরা ভুল চুজ করছি। ঠিক আছে? তো এইটা হলো একটা প্রবলেম। তো তাহলে যত নরমাল কারেন্ট লাগবে এর থেকে কম রেটিং এর ফিউজ তো ইউজ করা যাবে না। এইটা বোঝা কোনো ব্যাপারই না, যে মিনিমাম যা লাগবে ওইটাই যদি না পায়, তো তাইলে পরে তো আর তাকে ইউজ করে কি লাভ, তাই তো? কিন্তু অনেকজনের একটা কনফিউশন থাকে যে আচ্ছা 4.8 অ্যাম্পিয়ার লাগে, তো 4.8 অ্যাম্পিয়ারের জন্য আমি 5 অ্যাম্পিয়ারের ফিউজ ইউজ না করে যদি 7 অ্যাম্পিয়ার ইউজ করি, তাহলে কি সমস্যা? সমস্যাটা হলো এরকম যে তোমার अवेलेबल আছে 5, ঠিক আছে,
তো তাহলে তুমি যদি 5 ইউজ না করে কি করো 7 অ্যাম্পিয়ার ইউজ করো, তখন কি সমস্যাটা হবে? তখন সমস্যাটা হবে এরকম যে 4.8 তার কি নরমালি অপারেট করতে তার কত লাগে? নরমালি অপারেট করতে তার 4.8 অ্যাম্পিয়ার লাগে, মানে 4.8 এর বেশি পাওয়া তার জন্য কি ড্যামেজিং, তাই তো? তো তাহলে তোমার কারেন্টের ভ্যালু যদি এমন হয় 6 অ্যাম্পিয়ার হয়, যে লাগবে 4.8 কিন্তু ফ্লো করতেছে হলো 6, তো তাহলে কি এটা তার জন্য হার্মফুল, ঠিক আছে? যে নরমালি লাগবে কত? লাগবে হলো তোমার 4.8 অ্যাম্পিয়ার, কিন্তু ফ্লো করতেছে কি 4.8 এর থেকে বেশি কারেন্ট, কিন্তু তখনও ফিউজটা কি হইতেছে না, মেল্ট হইতেছে না। সো তখন কি হবে? এক্সেস অ্যামাউন্ট অফ কারেন্ট যদি অ্যাপ্লায়েন্সের ভিতর দিয়ে যায়, তো তখন অ্যাপ্লায়েন্সটা কি হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে না? যে অ্যাপ্লায়েন্সের ভিতরে পুড়ে যেতে পারে। তো তাহলে ওরকম টাইপের প্রবলেম অ্যাভয়েড করার জন্যই তো আমরা ফিউজটা ইউজ করতেছি। তো ফিউজটা আমাদের কি করতে হয়? এরকম কেয়ারফুলি চুজ করতে পারতে হয় যে যত কারেন্ট লাগবে তার ইমিডিয়েট বড় রেটিং এর যে ফিউজটা অ্যাভেলেবল ওইটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? তো এই ফিউজ রেটিং এর ডিটারমিনেশন, এই ক্যালকুলেশন নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? স্যার আচ্ছা, লোটা মানে মানে কমটা নিলে এটা মেল্ট কেমনে হবে? কি হইলে বুঝি নাই। মানে ধরো 4.8 রিডিং, তো আমরা যদি 3 অ্যাম্পিয়ার ইউজ করি ফিউজ, তো ওইটা মানে কি হবে, মানে মেল্ট কেমনে হবে ওয়্যারটা? মেল্ট কেন করবে? এটা তো ইজি একটা কথা। তোমার লাগবেই হলো 4.8, সো তাহলে 4.8 কারেন্ট তো ওয়্যার দিয়ে আসতেই চাবে নাকি? হ্যাঁ, ওয়্যার দিয়ে 4.8 অ্যাম্পিয়ার কারেন্ট আসতে চাইতেছে, কিন্তু ফিউজ কত রেটিং এর? 3 অ্যাম্পিয়ারের। কারেন্ট আসতেছে 4.8 এর, আর ফিউজ হলো 3 অ্যাম্পিয়ারের, মানে কি কারেন্টটা হলো গ্রেটার দেন দা ফিউজ রেটিং। তো তাহলে কি এই ফিউজটা গলে যাবে না? যে ফিউজের না না রেটিং না, ওই যে মানে ইয়াম, কি বলবো, মানে 4.8 হইতেছে মানে দরকার আর কি, লাগবে আর কি এরকম, কিন্তু আমরা ইউজ করছি 3 অ্যাম্পিয়ার ফিউজ তো। আমরা ফিউজের রেটিং 3, কিন্তু অ্যাপ্লায়েন্সটা তো এমন ভাবে ডিজাইন করা তাহলে জানি নরমাল টাইমেই তার মধ্যে দিয়ে 4.8 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। দাঁড়াও 1 মিনিট। ভুলটা তো অ্যাপ্লায়েন্সের কিছু হচ্ছে না, অ্যাপ্লায়েন্স এমন ভাবে ডিজাইন করা যে সে যেন কি পায়, নরমাল টাইমে 4.8 অ্যাম্পিয়ার কারেন্ট পায়। তো 4.8 অ্যাম্পিয়ার কারেন্টে কি করতে আসবে? লাইভ ওয়্যার দিয়ে ফ্লো করতে নিবে, কিন্তু তুমি ফিউজটা ভুলে কি করছো? ভুল একটা রেটিং চুজ করছো। কত চুজ করলা? 3। সো তাহলে অ্যাপ্লায়েন্সটা ডিজাইনই করা যে তার ভিতর দিয়ে 4.8 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তো 4.8 অ্যাম্পিয়ার আসতে নিছে, কিন্তু দেখলো কি ফিউজ লাগানো হলো 3 অ্যাম্পিয়ারের। তো তখন কি হবে? ফিউজটা মেল্ট হয়ে যাবে না? আচ্ছা, বুঝছি। তো তাহলে তখন গলে যাবে আর কি। আর এক্সেস নিলে ড্যামেজ হয়ে যাবে। হ্যাঁ, আর এক্সেস নিলে ফিউজ মেল্ট হওয়ার আগেই কি হয়ে যাবে? অ্যাপ্লায়েন্সের ভিতরে বেশি বেশি কারেন্ট ফ্লো করে অলরেডি ড্যামেজ করে ফেলবে। সো তাহলে ফিউজটা যেই কাজটা করতো মেইনলি কি করতো? এক্সেস অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করা থেকে থামাইতো। সো তাহলে তুমি যদি লাগবে অনেক কম কারেন্ট কিন্তু ফিউজের রেটিং দিয়ে রাখছো অনেক বেশি, তাহলে জানে আমার ফিউজটা না গলে, ঠিক আছে? আমার ফিউজটা গলে গেলে এটাকে রিপ্লেস করা লাগে। সো তাহলে আমার যেন ফিউজটা না গলে এর জন্য আমি কি করলাম? লাগবে হলো 4.8, আমি 13 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাই দিলাম। ঠিক আছে, তোমার ফিউজ গলবে না, ভিতরে যায় তো তোমার অ্যাপ্লায়েন্সই নষ্ট হয়ে যাবে। ফিউজের দরকারটাই আমাদের ওই কাজে যে কি যতটুকু কারেন্ট লাগবে ওইটাই যেন ফ্লো করতে দেয়, এর থেকে বেশি হইলে যেন কি হয়ে যায়? মেল্ট হয়ে যায়, বা সার্কিটটাকে যেন কি করে দেয়? সে ডিসকানেক্ট করে দেয়। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। স্যার বলো তাই। স্যার একটা অ্যাপ্লায়েন্সের কারেন্ট রেটিং যদি 5 অ্যাম্পিয়ার হয়, আমরা যদি ফিউজে যদি 5 অ্যাম্পিয়ার হয় তাহলে হয় না? হ্যাঁ, অ্যাপ্লায়েন্সের কারেন্ট লাগবে 5, ফিউজও লাগবে, ফিউজ দিছো 5, তো তাহলে নরমালি ঠিকই কাজ করবে। 5 এর থেকে বড় হয়ে গেলে তখন মেল্ট হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। আর যদি স্যার এমন হয় লাইক 5 অ্যাম্পিয়ারের অ্যাপ্লায়েন্স 7 অ্যাম্পিয়ার ফিউজ আছে, কিন্তু লাইক 7 অ্যাম্পিয়ার ফিউজে যাওয়ার আগেই ডিভাইস নষ্ট হয়ে যায়, তখন কি করে?
7 অ্যাম্পিয়ারে যাওয়ার আগে ওরকম ডিভাইস নষ্ট নরমালি হয় না, যে এখানে যারই নাকি 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট লাগে, ঠিক আছে, যেই অ্যাপ্লায়েন্সেরই 5 অ্যাম্পিয়ারে বেশি কারেন্ট লাগে, তো তার মানে তার কারেন্ট অ্যাবজর্ব করার ভালো রকমের একটা ক্যাপাবিলিটি আছে, তো তাহলে 7 অ্যাম্পিয়ার রিচ করতে করতে তার এত বড় কোনো ড্যামেজ হবে না, ঠিক আছে। তো এর জন্যই দেখো যে আমাদের 7 অ্যাম্পিয়ারের পরের রেটিং কি, একবারে 13 অ্যাম্পিয়ার, তো তার মানে যে 7 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট অ্যাবজর্ব করার মতো ক্যাপাবিলিটি রাখে, তো তাহলে তার কি হবে না, 13 অ্যাম্পিয়ার রিচ করার আগ পর্যন্ত এত বড় কোনো নোটিসেবল ড্যামেজ হবে না। কিন্তু 13 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যদি আবার চলে যায়, তো তখন আবার কি হয়ে যাবে, অ্যাপ্লায়েন্স পুরো যেতে পারে, ঠিক আছে। তো ওরকম আমাদের ডিজাইন গুলি অনেকগুলা ক্রাইটেরিয়ার উপর আরো ডিপেন্ড করে, এগুলা জাস্ট আমাদের এখনের জন্য শুধু কি ফিউজের রেটিং গুলা কিভাবে চুজ করতে হয় ওইটা জানলেই হবে, যে ফিউজের কত কারেন্ট অ্যাপ্লায়েন্সের কারেন্ট লাগবে কত, তার ইমিডিয়েট বড় রেটিং এর ফিউজটা ইউজ করব, ঠিক আছে। জি স্যার। ওকে, সো তাহলে ফিউজের ক্যালকুলেশনের প্রসিডিওর গেল আমাদের এইটা। দেন আমাদের চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7 এর ইন্ট্রোডাক্টরি পার্ট হলো এখানে, এখানে সার্কিট কি জিনিস এটা একটু বুঝাবা। বুঝি নাই সার্কিট কি জিনিসটা। হ্যাঁ, সার্কিট হলো বেসিক্যালি আমাদের ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলার একটা কানেকশন, যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলি আমরা এমন ভাবে কানেক্ট করছি তাহলে যেন কম্পোনেন্ট গুলি চলে। যে এই যে তুমি যে ফ্যান চালাও, কেন চলে ফ্যানটা, বিকজ ফ্যানের সাথে পাওয়ার সাপ্লাইয়ের একটা কমপ্লিট একটা কানেকশন দেওয়া আছে। সো তাহলে ফ্যানের একটা কি আছে, নিজস্ব একটা সার্কিট আছে। সার্কিটটা কি, কোন একটা অ্যাপ্লায়েন্স চালানোর জন্য যে আমাদের সেট অফ ওয়্যারস, পাওয়ার সাপ্লাই এন্ড কম্পোনেন্টস, ওইগুলা সবগুলা মিলে আমাদের সার্কিট বলে মেইনলি, ঠিক আছে। হ্যাঁ। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমাদের মেইনলি কাজটা কি, ফার্স্ট অফ অল আমাদের কারেন্ট এন্ড ভোল্টেজের ডেফিনেশন দিছে ওই লেকচারে, সো এই লেকচারে আবার নতুন করে ডেফিনেশন লেখার কোনো মানে নাই। দেন ওখানের মধ্যে আমরা কি বলছি, কারেন্ট মেজার করার জন্য যে আমরা এক একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করি, তো তো তাহলে কারেন্ট মেজার করার জন্য আমাদের একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে যার নাম কি, অ্যামমিটার। অ্যামিটার, ভেরি গুড। আর ভোল্টেজ মেজার করার জন্য যেই মেজারিং ইনস্ট্রুমেন্ট ওইটার নাম কি, ভোল্টমিটার। ভোল্টমিটার, ভেরি গুড। সো তাহলে কারেন্ট মেজার করার জন্য আমাদের অ্যামিটার আর ভোল্টেজ মেজার করার জন্য আমাদের ভোল্টমিটার ইউজ করা হয়। ওকে, তো এখন কারেন্ট মেজার করার জন্য অ্যামিটার যে আমরা ইউজ করব, সো এখন অ্যামিটারের কি আছে, অ্যামিটারের কানেকশনের একটা স্পেসিফিক প্রসিডিওর আছে, যে অ্যামিটার আমাদেরকে সিরিজে কানেক্ট করতে হয় আর ভোল্টমিটার আমাদেরকে প্যারালেলে কানেক্ট করতে হয়। সো কোনটা কিভাবে কি কাজ করে এই ব্যাপারগুলো আমাদের ভালো মতো জানতে হবে, যে আমাদের সিরিজ কানেকশন মানে কি, প্যারালেল কানেকশন মানে কি, ঠিক আছে। সিরিজ মানে হলো পাশাপাশি কানেক্ট করা, ঠিক আছে, যে একটার এন্ডে আরেকটা কানেক্ট করা। আর প্যারালেল মানে কি, প্যারালেল মানে হলো অ্যাক্রস, মানে কি সিরিজ মানে হলো এরকম, যে এই এই এভাবে কি একটার এন্ডে তাহলে কি ভাইয়া সার্কিট সিম্বল কি দেখায় যে কেমনে কানেক্টেড ওটা? সার্কিট সিম্বল দিয়ে, যে মনে করো আমাদের ফ্যান, হ্যাঁ, ফ্যান তো আর আমরা খাতার মধ্যে আঁকবো না যে এরকম ফ্যান এমন, আমাদের কি আছে, ফ্যানের একটা নিজস্ব সিম্বল আছে, যে ফ্যান হলো এটা, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এরকম একটা সিম্বল ইউজ করি। যে মনে করো ব্যাটারি দেখতে কেমন, সেল দেখতে হলে এরকম, তাই না, যে একটা ব্যাটারি এই পজিটিভ এই নেগেটিভ, তো আমরা এরকম ব্যাটারি আঁকি না পুরাপুরি। দেন মনে করো এরকম আমাদের একটা বাল্ব, ঠিক আছে, এই যে আমাদের একটা ফিলামেন্ট বাল্ব এমন। দেন মনে করো যে আমাদের কি আছে, কি হইতেছে, ওকে, সো যেটা বলতেছিলাম, এই যে আমাদের সেল হলো দেখতে এরকম,
একটা বাল্ব দেখতে এরকম, দেন একটা সুইচ, এই যে একটা সুইচ আমাদের এরকম থাকে যে আমরা সুইচ অন করতে পারি, অফ করতে পারি, ঠিক আছে? তো আমরা এরকম পুরাপুরি আমরা রিয়েল লাইফে দেখতে যেমন ওইভাবে করে আঁকি না, যে আমাদের সার্কিট ডায়াগ্রাম যত কম সাইজ হবে তত আমাদের জন্য ভালো, যে অনেকগুলা জিনিস তো, সো এইগুলা জিনিস আমরা এরকম রিয়েল লাইফে দেখতে যেমন অমন ভাবে না এঁকে আমরা তাদের করেসপন্ডিং সিম্বল দিছি। সেলের সিম্বল হলো এইটা, লম্বাটা হলো পজিটিভ, ছোট সাইড হলো নেগেটিভ, সো এইটা হলো একটা কি সার্কিট সিম্বল ফর সেল। দেন বাল্ব আমরা এরকম পুরো এমন বাল্ব না এঁকে কি করি, একটা সার্কেল দিয়ে মাঝে দিয়ে ক্রস, সো এটার মানে কি, এটা হলো একটা ফিলামেন্ট বাল্ব। দেন সুইচ, সুইচ আমরা এরকম না দিয়ে আমরা কি করি, সুইচ এমন ভাবে যে এটা কি, এটা হলো সুইচ অন করা, তো এটাকে বলা হয় ক্লোজড সুইচ, যে সুইচের কানেকশন দেওয়া আছে, যে সুইচ অন। আর আরেকটা কি সুইচ অফ, সুইচ অফটাকে কি বলা হয়, সুইচ অফটাকে বলা হয় ওপেন সুইচ। এরপরে আমাদের রেজিস্টর দেখতে একরকম, ঠিক আছে? তো এখন রেজিস্টরটাকে আমরা কি করি, এরকম একটা রেক্ট্যাঙ্গেল একে রিপ্রেজেন্ট করি। তো রেজিস্টর মানে কি, রেজিস্টর হলো এমন একটা কম্পোনেন্ট যার কি আছে, রেজিস্ট্যান্স আছে। ফিলামেন্ট বাল্বেরও, এই যে এটা বাল্ব, তো ফিলামেন্ট বাল্বেরও কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে। প্রত্যেকটা জিনিস যারা কি করে, যারা নাকি ভোল্টেজ ইউজ করে তাদের নিজেদের একটা রেজিস্ট্যান্স থাকতে হয়। তো ওগুলার ব্যাপারে আমরা আস্তে আস্তে আসবো, যে ওখানের মধ্যে আমরা বলছিলাম না ওরকম কি বলে চ্যারিটি নিয়ে মনে হয় একটা এক্সাম্পল দিছিলাম, নাকি ওইটা এখনো আসে নাই? আচ্ছা ওইটা নেক্সট লেকচার আসবে, সরি। তো ওইটা ওই ব্যাচের একটা লাইভ ক্লাস নিয়েছিলাম, ওই লাইভ ক্লাসের ভিডিওটা এখন ইউটিউবে আপলোড করতেছি, আমি লিংক দিয়ে দিব একটু পরে। তো ওখানের মধ্যে থেকে দেখবা যে ফার্স্টে সার্কিটের মেইন যে আমাদের আইডিয়াটা, যে সার্কিটের মেইন কাজটা কি, যে সার্কিটের কানেকশনটা যে আমরা দেই এগুলা কি করে, মেইনলি পাওয়ার সাপ্লাই থেকে চার্জ পার্টিকেল গুলা এনার্জিটা পায় কি কাজের জন্য, তাহলে যেন তারা কম্পোনেন্টের ভিতর দিয়ে পাস করতে সময় ওই এনার্জিটাকে দিয়ে আসতে পারে। তাদের এনার্জি দিয়ে আসবে কেন, বিকজ ওই কম্পোনেন্ট গুলার কি আছে, একটা এনার্জি দরকার আছে, যে বাল্বের একটা এনার্জির দরকার আছে, কেন, তাহলে যেন সে ওই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে লাইট এনার্জিতে কনভার্ট করতে পারে, ঠিক আছে? দেন এই যে রেজিস্টর দিছে, রেজিস্টরের আমাদের অনেক টাইপের কাজ থাকতে পারে, যে রেজিস্টর আমাদের প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের মধ্যে আছে। রেজিস্টর কি করে, যতটুকু ভোল্টেজ লাগবে ওই জিনিসটা সে নিজে ডিসাইড করতে পারে, তার রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর এইসব জিনিসের কাজ আসবে, বুঝছো? তো ওগুলা জিনিস আমরা এর পরের লেকচারের মধ্যে পাবা, কিন্তু আজকে কি বার, আজকে হলো স্যাটারডে, সো তাহলে মানডেতে আর ওয়েডনেসডেতে, সো আজকে একটা লেকচার ভিডিও দিব, দেন ওইটার উপরে এক্সপ্যান্ড করে আরেকটা লেকচার ভিডিও আসবে, সো তাহলে ওই দুইটা নিয়ে তোমাদের সিরিজ সার্কিটের ক্যালকুলেশনের প্রসিডিওর শিখবা, ঠিক আছে? এন্ড ওইটার উপর একটা হোমওয়ার্ক থাকবে, ওই হোমওয়ার্ক সবার জমা দেওয়া লাগবে, ওকে? তো এখন মেইনলি আমাদের সার্কিটের যে লেকচারটা ছিল চ্যাপ্টার 7 এর যে ইন্ট্রোডাকশন ছোট, ওখানের মধ্যে আমরা কি জাস্ট সার্কিট সিম্বল গুলা এঁকে দিছি, যে এইটা দিয়ে এটা বোঝায়, ওইটা দিয়ে এটা বোঝায়, এমন টাইপের জিনিস। আর অ্যামিটার ভোল্টমিটার কি জিনিস এগুলার জাস্ট নামগুলা বলছি। মেইনলি ডিসকাশনটা আজকে যে লেকচারটা দিব ওইটার মধ্যে থেকে পাবা, যে মেইন সার্কিটের আইডিয়াটা। দেন আমরা সিরিজ সার্কিটের ক্যালকুলেশন, প্যারালাল সার্কিটের ক্যালকুলেশন, ওইসব জিনিসগুলা দেখবো, যে সার্কিটের আমাদের টাইপ আছে আলাদা আলাদা, তো ওগুলার ক্যালকুলেশন গুলি কিভাবে কি করতে হয় এগুলা আমরা শিখবো, ঠিক আছে? তো নরমালি আমাদের চ্যাপ্টার 7 এর ইন্ট্রোডাকশনের জন্য ভোল্টমিটার কি, অ্যামিটার কি, এই দুটা জিনিস ফার্স্ট অফ অল আজকের জন্য জানলেই হবে, ঠিক আছে?
তো এখন এইগুলা নিয়ে তো কারো কোনো কোয়েশ্চেন নাই আছে? না ভাইয়া। ওকে, সো তাহলে পরে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করব। তোমাদেরকে একটু পরে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে, ওই ভিডিওটা তোমরা মানডের ক্লাসের আগে দেখে রাখবা। একটা না দুইটা ভিডিও দিব বেসিক্যালি, তো সিরিজ সার্কিট এরকম দুইটা ভিডিও আমি দিয়ে দিব আর কি, যে ওই দুটা জিনিস যেন দেখে রাখো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।